নির্বাচনে বিএনপি যদি না আসে বিএনপিকে পার পেয়ে যাবে, বিএনপিকে নিয়েই নির্বাচন হবে। আমি এত জোর দিয়ে কিভাবে বলতেছি বিএনপি না আসলেও বিএনপিকে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে খেল, এটা বোঝা বড় মুশকিল। প্রিয় দর্শক মণ্ডলী, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে নতুন আইন করা হয়েছে এবং সেটা যুক্তরাষ্ট্র পর্যন্ত চলে গেছে। ভিডিওটা ইন্টারেস্টিং না? এবং সেই সাথে যেটা দুঃখের সংবাদ, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটা বিশাল দুঃখের সংবাদ আছে আজকের ভিডিওতে। এবং পশ্চিমারা বলতে আমেরিকা, তারা নিনজা একটা টেকনিক বের করছে। অনেকেই বলেন ওনারা নির্বাচনটা যদি আরো 3 মাস পিছিয়ে দিতেন ভালো হতো, কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়নি। দর্শক, তারেক রহমানের মাস্টার প্ল্যানে 3 মাস বিএনপির জন্য নির্বাচন পিছিয়ে দিচ্ছে সিইসি। আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখাচ্ছি। দর্শক, আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলবো ইতিমধ্যে আপনারা হয়তো বুঝে গিয়েছেন। অবশেষে কিন্তু বুঝতে পেরেছে আওয়ামী লীগ যে বিএনপিকে ছাড়া তারা নির্বাচন করতে পারবে না। সর্বশেষ আপডেট হলো এটাই যে বিএনপিকে নির্বাচনে আসার জন্য নতুন করে যুক্তরাষ্ট্র চিঠি দিয়েছে। তারপর কি হয়েছে সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও থাকবে। তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে প্রধানমন্ত্রীকে নিয়ে কিন্তু বড় দুঃসংবাদ দিয়েছে। নির্বাচনের আগ মুহূর্তে প্রধানমন্ত্রীকে নিয়ে কি হতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দর্শক, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যতই নির্বাচন ঘনিয়ে আসছে, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ বিএনপি আভ্যন্তরীণ রাজনীতি রাজপথে, পাশাপাশি আন্তর্জাতিকভাবেও নিজেদের অবস্থানটাকে শক্তিশালী করে নিচ্ছে। যেমন গতকালকে ভারত এবং আমেরিকার মধ্যে যে বৈঠক হয়েছে, সেখানে কিন্তু ভারতের যে বক্তব্য ছিল সেটা প্রধানমন্ত্রীর পক্ষে আসছে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি কেমন? আসন্ন নির্বাচনকে ঘিরে যে পরিস্থিতি চলছে গত 28 অক্টোবরের পর থেকে, ধরপাকড়, গ্রেপ্তার, মানে গণগ্রেপ্তারি এক ধরনের, আবার অগ্নিসন্ত্রাস, রাজপথে পুলিশ হত্যা থেকে শুরু করে এই বিষয়গুলোতে বারবার বাংলাদেশ সরকারের মানে কি বলা হয় নক করছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডার মতন দেশ, তারপরে হচ্ছে জাতিসংঘ, সর্বশেষে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাঝখানে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি বলেন, সেটা এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপি তাদের নিজস্ব লবিং দেওয়া হোক, বিদেশি গণমাধ্যমগুলো স্বেচ্ছায় নিজেদের বিবেকে হোক যে প্রতিবেদনগুলো ছাপাচ্ছে, আন্তর্জাতিক জনমত সমর্থনে আমার মনে হয় যে এটা প্রধানমন্ত্রীর জন্য খুবই নেগেটিভ একটা অবস্থান তৈরি করা হচ্ছে। কারণ পশ্চিমা মিডিয়ারা, আপনারা জানেন যে এরা খুবই শক্তিশালী, এরা যখন নিউজ করে সেগুলো পরে কারা একদম পৃথিবীর বিভিন্ন দেশের টপ লেভেলের মানুষরা এগুলো নিয়ে কিন্তু ফোকাস করে। আমাদের দেশের পত্রিকা বাংলাদেশের মানুষ ঠিকমতো পড়ে না। যাই হোক, আপনারা একটা পত্রিকার নাম জানেন, দ্য গার্ডিয়ান, বলা হয় থেকে পৃথিবীর শক্তিশালী গণমাধ্যমগুলোর প্রথম 3টার মধ্যে নাকি এটা হচ্ছে দ্য গার্ডিয়ান যুক্তরাজ্যের। তারা একটা প্রতিবেদন করেছে যেখানে যে কোনো সময় মানবাধিকার ইস্যুতে আরো একটা বড় কিছু বাংলাদেশের উপর ঘটতে পারে। কারণ তারা বলছে যে বাংলাদেশের কারাগারগুলোতে এখন আর জায়গা অবশিষ্ট নেই। ইভেন বিএনপিকে নিয়ে যে বক্তব্য তারা দিয়েছে, সেখানেও বিএনপি আন্তর্জাতিকভাবে আরো একটু সমর্থন পাওয়ার জায়গায় চলে আসছে, বুঝছেন। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ধারণ ক্ষমতা প্রায় 4000, এখন এটিতে 13,600-এরও বেশি বন্দী আপনার এই মুহূর্তে আছে। গত 2 সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে প্রায় 10,000 বিরোধী নেতা, সমর্থক এবং কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হাজার হাজার অন্যান্য রাজনৈতিক বন্দী ইতিমধ্যেই কয়েক মাস ধরে কারাগারে আপনার আছেন। অনেকের বিরুদ্ধে ডজন ডজন, সম্ভবত শত শত ফৌজদারি অভিযোগ রয়েছে। বাংলাদেশের জানুয়ারিতে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ টানা 4র্থ মেয়াদে ক্ষমতায় আসার জন্য বিরোধী দল বিএনপির উপর নির্মম দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। বিএনপির কার্যালয় সূত্রে জানা গেছে 2009 সাল থেকে বিএনপি এবং এর সদস্য সংগঠনগুলির 50 লক্ষেরও বেশি নেতাকর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে 1,38,000-এরও বেশি মামলা দায়ের করা হয়েছে। খুব কম লোকই বিশ্বাস করছে এই মুহূর্তে যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। বিএনপি বলছে যে যতদিন শেখ হাসিনা দায়িত্বে থাকবেন ততদিন তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। দর্শক, গার্ডিয়ানের এই প্রতিবেদনে আরও উঠে এসেছে যে গত কয়েক মাস ধরে বিরোধীদের উপর নিপীড়ন চললেও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে 28 অক্টোবর ঢাকায় বিএনপির একটি সমাবেশ সরকারি দমনপীড়নকে আরও জোরদার করতে প্ররোচিত করেছে বা সাহায্য করেছে। সেদিন কয়েক হাজার বিএনপি সমর্থক রাস্তায় নেমে আসলে হাসিনার আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশের সাথে লাঠি, লোহার রড, ছুরি এবং অন্যান্য অস্ত্রে সজ্জিত হয়ে সমাবেশে হামলা করতে দেখা গেছে। সেই সহিংসতায় বিএনপি কর্মী, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক সহ অনেকেই আপনার কি বলা হয় যে আহত হয়েছে। এখন এই যে বিশাল একটা প্রতিবেদন আপনার কিন্তু দ্য গার্ডিয়ান তারা আপনার ছাপাইছে, আর তাদের এই শিরোনামটা হচ্ছে
নির্বাচনের আগে মিথ্যা মামলা, উপচানো কারাগার, দমন পীড়নের কবলে বাংলাদেশের বিরোধী দল দ্য গার্ডিয়ান আরো বিশাল A to Z একটা ফিচার করে বসছে। আর আমার মনে হয় যে এই ফিচারে আপনার অনেকেরই বক্তব্য উঠে এসেছে, আর সেই বক্তব্যের পর মানবাধিকার লঙ্ঘন, তারপর হচ্ছে ক্যাপিটাল অনেক কিছুই চাপ দেওয়ার জন্য এখানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উঠে এসেছে। বুঝতেই পারছেন যে গার্ডিয়ানের এই ধরনের প্রতিবেদন নির্বাচনের আগে অন্তত প্রধানমন্ত্রীর জন্য আমার মনে হয় যেটা খুবই সুখকর সংবাদ নয়। ভোট এই দেশের মানুষ দিবে, সরকার এই দেশের মানুষ নির্বাচিত করবে, ডাজন্ট ফ্যাক্ট হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে একজন রাষ্ট্রনায়ক হিসেবে প্রধানমন্ত্রীর কি বলে যে ইমেজটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মাধ্যমে, সেটা সরকারের উচিত কিভাবে কাউন্টার করবেন, কারণ এটাতে অবশ্যই একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হিউজ লেভেলে আসবে, যেটা আন্তর্জাতিক জনসমর্থন কমাতে অথবা ভাবমূর্তি একটা সাফল্যের কৃতিত্ব এটা আপনাদের। ফেরেশতারা পর্যন্ত লিখে শেষ করতে পারতেছে না আপনার দায়। আপনি সেই দায় যদি বদি করে থাকেন, ফেরেশতাদের সাথে যোগাযোগ করে তাড়াতাড়ি রিজাইন করেন, রিজাইন করে কিছু গুনাহ কম নিয়ে কবরে যান আল্লাহর ওয়াস্তে, দেশকে মুক্ত করেন, দলকে বাঁচান। এটাই হচ্ছে আপনার এবং ভবিষ্যতের বাংলাদেশের আওয়ামী লীগের ভবিষ্যৎ, এছাড়া কোনো অপশন নাই। তত এই দায়ের কান্নাকাটি হচ্ছে কুমিরের কান্নাকাটির মতো। এই কুমিরের কান্না 15 বছর ধরে দেখে আসছি, টিস্যু বিক্রি বন্ধ হয়ে গেছে, টিস্যু শেষ হয়ে গেছে, আপনার কুমিরের চোখের পানি পড়া তো বন্ধ হয় নাই। তো এই কান্না দেখার জন্য আমরা প্রস্তুত না। আমরা জানি আপনি কোন ধরনের কুমির, গত 15 বছর ধরে কিভাবে থাবা মেরে সারা বাংলাদেশকে লুটে পুটে খাইছেন, আপনি কি পরিমাণ শিকার করছেন। অতএব আপনার এই কুমিরি আচরণ আগামী 5 বছরও চলবে যদি আপনি এখানে এই মসনদে বসেন। অতএব আপনার এই দায়ের বক্তব্য, এই কুমিরের কান্না আমরা রিজেক্ট করছি। আপনি যদি দায় বোধ করে থাকেন, আপনি গণতন্ত্র হত্যার দায় নিয়ে পদত্যাগ করেন। আপনি যদি দায় বোধ করেন তাহলে 2500-3000 মানুষকে গুম খুন করবার দায় নিয়ে পদত্যাগ করেন। আপনি যদি দায়ের কথা স্বীকার করেন তাহলে আপনি প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা, ন্যূনতম $7 to $8 বিলিয়ন পাচার হওয়ার দায় নিয়ে পদত্যাগ করেন। আপনি যদি দায়ের কথা বলেন তাহলে আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করবার দায়ের কারণে পদত্যাগ করেন। নির্বাচন কমিশন এবং আমাদের মানবাধিকার কমিশন দুটোই হচ্ছে এই স্যাংশনের তালিকায় আছে, কারণ তারা এই কাজগুলো করতে বারবার ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা টেলিভিশনে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে লাইভ টেলিভিশনে তারপরে ক্ষমতা এসছে, কই তার স্বভাব চরিত্র তো পরিবর্তন হয় নাই। একই চরিত্র 2008-এ দেখলাম, 14-তে দেখলাম, 18-তে দেখলাম, তো তার কোনো পরিবর্তন তো হয় নাই। আমরা জেনেছি যে তার বাবার যে অসমাপ্ত কাজ বাকশাল, এই বাকশালের দ্বিতীয় বিপ্লবের উপরে বই পর্যন্ত লেখা হয়ে গেছে গণভবনে। এটা দেখবেন সে যে মসনদে সিংহাসনে যখন আরোহণ করবে আগামী মাসে, শপথ নেওয়ার 2-3 মাসের ভিতরে দেখবেন এই বই নতুন করে তারা পাবলিশ করবে, জাতিকে দেবে এবং এটাকে পাঠ্যপুস্তকে নিয়ে আসবে যে বাকশাল কেনই বাংলাদেশের একমাত্র ভবিষ্যৎ। দেখেন, নির্বাচন কমিশনের সাথে আমাদের মানবাধিকার কমিশনের মিটিংয়ের অবস্থাটা হচ্ছে আপনার গত শতাব্দীতে হিটলারের সাথে মুসোলিনির একটা মিটিংয়ের মতো আর কি। এখন হিটলার আর মুসোলিনি যদি মিট করে, এতে কি ইউরোপে গণতন্ত্র ফিরে আসবে? আসলে ফিরে আসবে না। এই দুইটা কমিশনই এখন স্যাংশনের তালিকায় আছে, কারণ আপনি জানেন এর পরবর্তী যে স্যাংশনগুলো আসবে, এই স্যাংশনগুলো মূলত হবে হচ্ছে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনে সহিংসতা, গণতন্ত্র এবং ভোটের বিপক্ষে দাঁড়ানোর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে স্যাংশনে আসবে। অতএব নির্বাচন কমিশন এবং আমাদের মানবাধিকার কমিশন দুটোই হচ্ছে এই স্যাংশনের তালিকায় আছে, কারণ তারা এই কাজগুলো করতে বারবার ব্যর্থ হয়েছে। এই জন্য আমি মনে করছি না যে মানবাধিকার কমিশনের কেউ গিয়ে নির্বাচন কমিশনারের সাথে দেখা করে আলটিমেটলি মৌলিক কোনো কিছু হবে বলে এটার আমি ফিল করছি না। শেখ হাসিনা গতকালকে দায়ের কথা বলেছে, ওয়েল আমরা তো 96-তে দেখেছি শেখ হাসিনা টেলিভিশনে কান্নাকাটি করে বাবার যত দুঃশাসন ছিল 72 থেকে 75-এ, সেগুলোর জন্য ক্ষমা চেয়ে লাইভ টেলিভিশনে তারপরে ক্ষমতা এসছে, কই তার স্বভাব চরিত্র তো পরিবর্তন হয় নাই। একই চরিত্র 2008-এ দেখলাম, 14-তে দেখলাম, 18-তে দেখলাম, তো তার কোনো পরিবর্তন তো হয় নাই। তো যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গত 15 বছর শেখ হাসিনাকে দেখেছি, এই শেখ হাসিনার নতুন করে রূপান্তর পরিবর্তন হবার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আর কি। এখন আল্লাহ তাআলা যদি এটা নিজ দায়িত্বে করেন সেটা তার ব্যাপার আর কি, কিন্তু কোনো মনুষ্য বুদ্ধি বিবেক দিয়ে এটা ভাবার কোনো কারণ নাই। তো আমরা মনে করছি যে তার যে দুঃশাসন
এবং এটা আমরা জেনেছি যে তার বাবার যে অসমাপ্ত কাজ বাকশাল, এই বাকশালের দ্বিতীয় বিপ্লবের উপরে বই পর্যন্ত লেখা হয়ে গেছে গণভবনে। এটা দেখবেন সে যে মসনদে সিংহাসনে যখন আরোহণ করবে আগামী মাসে, শপথ নেওয়ার 2-3 মাসের ভিতরে দেখবেন এই বই নতুন করে তারা পাবলিশ করবে, জাতিকে দেবে এবং এটাকে পাঠ্যপুস্তকে নিয়ে আসবে যে বাকশাল কেনই বাংলাদেশের একমাত্র ভবিষ্যৎ এবং এছাড়া কোনো উপায় নাই। তো যে বাকশালকে দিয়ে দ্বিতীয় বিপ্লব বলাচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ রূপকল্প তৈরি করছে, পাঠ্যপুস্তকে এই বস্তা পচা জিনিস খাওয়ানোর পরিকল্পনা করছে, সে যখন গতকালকে দায়ের কথা বলে, আপনি যদি দায় বোধ করে থাকেন আপনি গণতন্ত্র হত্যার দায় নিয়ে পদত্যাগ করেন। আপনি যদি দায় বোধ করেন তাহলে 2500-3000 মানুষকে গুম খুন করবার দায় নিয়ে পদত্যাগ করেন। আপনি যদি দায়ের কথা স্বীকার করেন তাহলে আপনি প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা, ন্যূনতম $7 to $8 বিলিয়ন পাচার হওয়ার দায় নিয়ে পদত্যাগ করেন। আপনি যদি দায়ের কথা বলেন তাহলে আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করবার দায়ের কারণে পদত্যাগ করেন। আপনি যদি দায়ের কথা বলেন তাহলে আমাদের গুম খুন থেকে শুরু করে বিরোধী দলের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে গত 15 বছরে, সেই দায় নিয়ে আপনি পদত্যাগ করেন। আপনি যদি দায়ের কথা বলেন তাহলে ব্যাংক খাতে যে লুটপাট হচ্ছে, এই লুটপাটের দায় নিয়ে আপনি পদত্যাগ করেন। আপনি যদি দায়ের কথা বলেন তাহলে আমাদের এই সকল গরুর হাটের, নির্বাচনের হাটের এমপি মন্ত্রীদের সম্পত্তি 10% থেকে 4000% বৃদ্ধির দায় নিয়ে পদত্যাগ করেন। আপনি যদি দায়ের কথা বলেন তাহলে ডিজিটাল বাংলাদেশ গড়বার যে নামে আপনি ডিজিটাল লুট করেছেন, সেই ডিজিটাল লুটের দায় নিয়ে পদত্যাগ করেন। আপনি যদি দায়ের কথা বলেন তাহলে ব্যাংকিং খাত লোপাট হয়ে অকার্যকর হয়ে গেছে, সেই দায় নিয়ে পদত্যাগ করেন। আপনি তো করছেন না। আপনার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগকে দিয়ে গুন্ডামি করে যে মানে ভীতিকর পরিবেশ তৈরি করেছেন আপনি সারা দেশে, সেই দায় নিয়ে পদত্যাগ করেন। করছেন না তো আপনি। তো এই এত হাজার হাজার দায় আপনার আমলনামায় জমা হয়েছে, ফেরেশতারা পর্যন্ত লিখে শেষ করতে পারতেছে না আপনার দায়। আপনি সেই দায় যদি বদি করে থাকেন, ফেরেশতাদের সাথে যোগাযোগ করে তাড়াতাড়ি চাপে পড়ে প্রধানমন্ত্রী নাকি আবারও নির্বাচনের ঘোষণা দিতে পারে নতুন করে, সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দর্শক, আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।